আসসালামু আলাইকুম। আজকের ইংলিশ গ্রামারের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় সেন্টেন্স কানেক্টরস। প্রথমেই জেনে নিই আজকের ক্লাসটি কাদের জন্য। যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছে বা এইচএসসি এবং আলিম পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, যারা নবম দশম শ্রেণীতে আছে বা এসএসসি বা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে, আইএলস এক্সামিনি বা যারা আইএলস পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং একই সাথে যারা ইংরেজি ভাষার রাইটিং অথবা স্পিকিং ডেভেলপ বা উন্নতি করতে চায়, তাদের জন্য আজকের ক্লাসটি একই সাথে গুরুত্বপূর্ণ। প্রথমেই জেনে নিই কানেক্টরের উৎপত্তি কিভাবে। কানেক্টর শব্দটি এসেছে কানেক্ট শব্দ থেকে, যার অর্থ সংযোগ করা। যেই শব্দটি সংযোগ করে তাকেই আমরা কানেক্টর বা সংযোজক বাংলায় বলে থাকি। একটি বাক্যের মাধ্যমে দেখা যাক আসলে কানেক্টর কি। আই লাইক টি ড্যাশ কফি। এই বাক্যের মধ্যে শেষ দুটি শব্দ টি এবং কফি, এদের মধ্যে একটি শূন্যস্থান দেওয়া হচ্ছে, যেখানে একটি কানেক্টর দিয়ে সেটাকে আমরা যোগ করতে পারি। নিচে কিছু কানেক্টর দেওয়া হলো, কোনটি উত্তর হতে পারে একটু ধারণা করে নিই। হ্যাঁ, অ্যান্ড এর মাধ্যমে আমরা এই দুটি শব্দকে যোগ করতে পারি। আই লাইক টি অ্যান্ড কফি, আমি চা এবং কফি পছন্দ করি। এখানে অ্যান্ড শব্দটি হচ্ছে সংযোজক বা কানেক্টর। এখানে টি এবং কফি এই দুটি শব্দকে অ্যান্ড এর মাধ্যমে সংযোগ করা হয়েছে। সুতরাং আমরা সংজ্ঞায়নে বলতে পারি কানেক্টরস আর ওয়ার্ডস অর ফ্রেজেস ইউজ টু কানেক্ট ওয়ার্ডস, ক্লজেস, সেন্টেন্সেস, আইডিয়াস। অর্থাৎ ওয়ার্ডস অথবা ক্লজ, সেন্টেন্স অথবা যে কোনো আইডিয়াকে যেই শব্দ বা শব্দগুচ্ছ অর্থাৎ ফ্রেজ দ্বারা যখন আমরা যুক্ত করি তাকেই বলা হচ্ছে কানেক্টরস। তাহলে কানেক্টর শুধুমাত্র শব্দ না, বরং খণ্ডবাক্য বা ক্লজ, বাক্য এবং ধারণাকে যুক্ত করতে পারে। প্রথমে আমরা বিভিন্ন কানেক্টরের উদ্দেশ্যের ভিত্তিতে কানেক্টরগুলো দেখে নিব। যেমন প্রথমে অ্যাডিশন বা যোগ করার জন্য দুটি বাক্য বা ক্লজ বা ফ্রেজকে যোগ করতে গেলে কি কি দরকার আমাদের। অ্যান্ড, অ্যাজ ওয়েল এজ, বিসাইডস, ইন অ্যাডিশন, মোর ওভার, অলসো। এর মধ্যে অ্যান্ড এবং অ্যাজ ওয়েল এজ এই দুটি সাধারণত বাক্যের মাঝখানে ব্যবহার করা হয়, আর বাকিগুলো নতুন বাক্যের অর্থাৎ স্বাধীন বাক্যের শুরুতে ব্যবহার করা হয়। এখানে উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, হি ওয়েন্ট টু ক্লাস ড্যাশ, হি লার্নড মেনি থিংস। এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ দুপাশে দুটি ক্লজ রয়েছে এবং মাঝখানে একটি শূন্যস্থান রয়েছে, যেটিকে আমরা একটি কানেক্টর দিয়ে সংযোগ করব। যেহেতু একই বাক্যের মধ্যে এটি ঘটেছে এবং দুটি ক্লজ আছে দুপাশে, সুতরাং আমাদের অপশন হতে পারে অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল এজ। দ্বিতীয় বাক্যের দিকে যদি লক্ষ্য করি, হি বট অ্যান আমব্রেলা ড্যাশ, হি বট এ রেইনকোট। এখানে প্রথম বাক্যটি স্বাধীন একটি বাক্য, ফুল স্টপ দেওয়া আছে, তারপরে নতুন আরেকটি বাক্য শুরু হয়েছে যাদের সামনে একটি শূন্যস্থান দেওয়া হচ্ছে, অর্থাৎ একই বাক্য না, দুটি আলাদা আলাদা বাক্য। এক্ষেত্রে আমরা বিসাইডস, ইন এডিশন, মোর ওভার যোগ করতে পারি। উত্তরে আমরা লক্ষ্য করছি প্রথমটি যেহেতু দুটি ক্লজকে যুক্ত করছে একই বাক্যের মধ্যে, এজন্য আমরা অ্যান্ড যোগ করেছি, অ্যান্ড দ্বারা দুটি অংশকে যুক্ত করেছি। আর দ্বিতীয় বাক্যটিতে যেটি ঘটেছে প্রথম বাক্যটির পরে সেটি সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছি, অর্থাৎ আমি বাজারে আমি আমব্রেলা ক্রয় করেছি এবং তারপরে রেইনকোটও ক্রয় করেছি, এটা দুটি আলাদা আলাদা বাক্য। এক্ষেত্রে আমরা দ্বিতীয় বাক্যের শুরুতে বিসাইডস, ইন এডিশন, অলসো, মোর ওভার এগুলো দিয়ে নতুন তথ্য যোগ করব। যদি আমাদের আরও তথ্য যোগ করার দরকার হয় তাহলে এগুলোর মাধ্যমেই আমরা আরও তথ্য যোগ করতে পারবো। যতক্ষণ তথ্য যোগ হতে থাকবে ততক্ষণ আমরা এগুলোর একটি একটি করে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যান্ড কখন আর অন্যগুলো কখন ব্যবহার করতে হয়। এবারে আসি এডিশন উইথ নেগেটিভ ফ্রেজ। এর জন্য আমাদের হাতে আছে একটা ফ্রেজ, নট অনলি বাট অলসো। যেমন বাক্যটির দিকে লক্ষ্য করি, হি লাইকস টু ড্রিঙ্ক টি অ্যান্ড কফি। সে চা এবং কফি পান করতে পছন্দ করে। এখানে অ্যান্ড শব্দ দিয়ে টি এবং কফি দুটিকে যুক্ত করা হয়েছে। এখন আমরা দেখার চেষ্টা করি যে অ্যান্ড ছাড়া আর কিভাবে এগুলোকে অ্যাড করা যায়। হি লাইকস টু ড্রিঙ্ক ড্যাশ টি ড্যাশ কফি। এখানেও টি এবং কফিকে সে পছন্দ করে। এটিকে যদি আমরা একটু নেগেটিভ আকারে অর্থাৎ নেতিবাচক অর্থের মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি হি লাইকস টু ড্রিঙ্ক নট অনলি টি বাট অলসো কফি। সে শুধু চা পানি পছন্দ করে না, বরং কফি পানও পছন্দ করে, অর্থাৎ সে চাও পছন্দ করে, কফিও পছন্দ করে। এই দুটিকে অ্যান্ড দ্বারাও যুক্ত করা যায়, কিন্তু আমরা নেগেটিভ ফ্রেজের মাধ্যমে যোগ করলে নট অনলি বাট অলসো দিয়ে আমরা অ্যাড করতে পারবো। এক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে নট অনলির সাথে অবশ্যই বাট অলসো ব্যবহার করতে হবে, অর্থাৎ এই ফ্রেজটি জোড়ায় জোড়ায় সবসময় ব্যবহার করা হবে।
আর ধারণাটি আমাদের কাছে এখন পরিষ্কার, অ্যান্ড এর পরিবর্তে এটি ব্যবহার করতে পারি নেতিবাচক অর্থের মাধ্যমে যদি আমরা দুটি শব্দকে বা দুটি ফ্রেজকে বা দুটি ক্লজকে অ্যাড করতে চাই। এবারে কন্ট্রাস্ট বা বৈপরীত্য অর্থাৎ বিপরীত অর্থের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি। বাট রয়েছে আমাদের হাতে, যেটি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করব। অলদো বা দৌ রয়েছে, যেগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করব। এবং ডেসপাইট বা ইন স্পাইট অফ রয়েছে, যেগুলো সিম্পল সেন্টেন্সে আমরা ব্যবহার করব। প্রথম উদাহরণে লক্ষ্য করি, হি ওয়েন্ট টু ক্লাস রেগুলারলি ড্যাশ হি লার্নড নাথিং। এই বাক্যটির এক পাশে একটি ক্লজ রয়েছে, আবার আরেক পাশে আরেকটি ক্লজ রয়েছে। সে ক্লাসে নিয়মিত গিয়েছিল, আবার অপরদিকে সে কিছু শিখতে পারেনি। এই যে দুটি ক্লজ রয়েছে, এই দুটি ক্লজকে আমরা যোগ করতে হবে, অর্থাৎ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই দুটি কোঅর্ডিনেট ক্লজকে যদি যোগ করতে চাই, অবশ্যই আমরা বাট দ্বারা যোগ করতে হবে। সেক্ষেত্রে আমাদের উত্তর এখানে বাট হতে পারে। দ্বিতীয় বাক্যটি যদি লক্ষ্য করি, হি ওয়েন্ট টু ক্লাস রেগুলারলি হি লার্নড নাথিং। এক্ষেত্রেও প্রথম বাক্যের মতো একটা, কিন্তু দুটি ক্লজ পাশাপাশি আছে এবং একটির সাথে অপরটি কমা দ্বারা আলাদা করা হয়েছে। এক্ষেত্রে প্রথমটির সাথে দ্বিতীয়টি কন্ট্রাডিক্ট করছে, যে সে ক্লাসে গিয়েছে কিন্তু কিছুই শিখিনি। এক্ষেত্রে আমরা প্রথমটির ক্ষেত্রে অলদো বা দো ব্যবহার করতে পারবো। তৃতীয় বাক্যের দিকে যদি লক্ষ্য করি, এখানে লেখা আছে গোয়িং টু ক্লাস রেগুলারলি। এটা কিন্তু কোনো বাক্য না, পূর্ণাঙ্গ কোনো বাক্য না, বরং এটি হচ্ছে একটি পার্টিসিপল ফ্রেজ। গো এর সাথে আইএনজি যোগ করা হয়েছে, এটা একটা নন ফাইনাইট ভার্ব, তারপরে টু ক্লাস রেগুলারলি, এগুলো বিচ্ছিন্ন কিছু শব্দ দেওয়া আছে, পূর্ণাঙ্গ বাক্য না। বরং এখানে মূল অংশ হচ্ছে হি লার্নড নাথিং। সুতরাং এই সিম্পল বাক্যটাকে আমরা যোগ করতে পারি ডেসপাইট অথবা ইনস্পাইট অফ দিয়ে। আমরা উত্তরের দিকে লক্ষ্য করি, তাহলেই বুঝতে পারবো। যদি কম্পাউন্ড সেন্টেন্সে বৈপরীত্য বা বিপরীত প্রকাশ করতে চাই, বাট ব্যবহার করব। যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, সেক্ষেত্রে অলদো ব্যবহার করব। এবং সিম্পল সেন্টেন্সে আমরা ডেসপাইট অথবা ইন স্পাইট অফ ব্যবহার করব। এবারে আসি অল্টারনেশন বা বিকল্প যদি বোঝাতে চাই, তখন আমাদের হাতে কি কি আছে, অর এবং আদারওয়াইজ, তারপরে আইদার অর নাইদার নট। অর এবং আদারওয়াইজের ব্যবহার খেয়াল করি আমরা অর সাধারণত একটি পূর্ণাঙ্গ বাক্যের ক্ষেত্রে ব্যবহার করি কম্পাউন্ড সেন্টেন্সে। যেমন স্টাডি রেগুলারলি, এটা একটা ক্লজ, আবার ইউ উইল ফেল, এটা আরেকটা ক্লজ। অর্থাৎ যদি কেউ পড়াশোনা করার কথা বলা হচ্ছে, সে যদি পড়াশোনা না করে, তাহলে বিকল্প কি কি হবে তার ভাগ্যে, সে যে ফেল করবে, ইউ উইল ফেল। তাহলে এখানে বিকল্প সাথে অর ব্যবহার করা হচ্ছে। আর পরে যেগুলো দেখতে পাচ্ছি আমরা, আইদার অর নাইদার নট, এগুলো সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ প্রথমে আইদার, তারপরে একটি শব্দ থাকবে, তারপরে অর ব্যবহার করবে। এগুলো দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটি বিকল্প চুজ করতে। যেমন ইউ হ্যাভ টু চুজ ওয়ান সাবজেক্ট অ্যাজ অপশনাল, ইউ ক্যান চুজ আইদার বায়োলজি অর হায়ার ম্যাথমেটিক্স। এখানে দুটি অপশন আছে, হয় বায়োলজি চুজ করতে হবে অথবা হায়ার ম্যাথমেটিক্স। এই দুটি চুজ করার ক্ষেত্রে আমরা প্রথমটির আগে আইদার এবং পরেরটির আগে অর ব্যবহার করতে পারবো। অর্থাৎ হয় বায়োলজি অথবা ম্যাথমেটিক্স গ্রহণ করতে হবে, এক্ষেত্রে আইদার অর। আর যদি দুটির মধ্যে কোনোটি হয় না, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, নাইদার নট। যেমন ওয়ান্স হি হ্যাড এভরিথিং, একটা সময় তার সব কিছু ছিল, নাও বর্তমানে হি হ্যাজ নাইদার মানি নর স্ট্রেংথ, এখন তার টাকাও নেই এবং শক্তিও নেই। তো যেহেতু দুটির কোনোটিই নেই, এক্ষেত্রে আমরা নাইদার এবং নর দ্বারা দুটি শব্দকে যোগ করতে পারবো। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে নেগেটিভ অর্থে যদি আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে নাইদার এবং নর ব্যবহার করব। আর যদি বিকল্প যে কোনো একটি হয়, সেক্ষেত্রে আইদার অর ব্যবহার করব। আর সাধারণ বিকল্প বোঝাতে অর ব্যবহার করব। এবারে আসি কম্পারেটিভ কন্ট্রাস্ট বা তুলনামূলক বৈপরীত্য যদি বোঝাই, তাহলে কি করতে হবে। যেমন প্রথম বাক্যে দেখি আমরা, এখানে রাকিব স্টাডিজ 8 hours a day, একটি বাক্য আছে। আবার নতুন আরেকটি বাক্য আছে, ফাহিম স্টাডিজ অনলি 2 hours। এই বাক্যটার মধ্যে দেখেন দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে রাকিব প্রতিদিন 8 ঘন্টা পড়াশোনা করে, আর অন্যদিকে ফাহিম 2 ঘন্টা পড়াশোনা করে। তার মানে দুইজনের সাথে একটা তুলনা করা হচ্ছে, কম্পারেটিভ কন্ট্রাস্ট, তুলনামূলক বৈপরীত্য বোঝানো হচ্ছে। আবার পরের বাক্য দেখি, দে ডিড নাথিং ফর আস, তারা আমাদের জন্য কিছুই করেনি। আবার নতুন বাক্য শুরু হচ্ছে, উই উইল ডু এভরিথিং ফর দেম, আমরা তার জন্য প্রত্যেক সব কিছুই করবো। তাহলে যেহেতু দুটার মধ্যে তুলনামূলক বিপরীত বোঝানো হচ্ছে বা তুলনা বোঝানো হচ্ছে, যে এইটা একজন, ওইটা আরেকজন, একজনের সাথে আরেকজনের বিপরীত অবস্থান প্রকাশ করছে, এই ক্ষেত্রে প্রথমটির ক্ষেত্রে আমরা অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করতে পারবো, আর দ্বিতীয়টির ক্ষেত্রে আমরা হাউএভার ব্যবহার করতে পারবো বা নেভারদালেস ব্যবহার করতে পারবো।
এখানে লক্ষণীয় হচ্ছে হাউএভার বা নেভারথেলেস, এগুলো অনেক সময় কোনো কথার প্রসঙ্গ বা কনটেক্সট পরিবর্তন করলেও হাউএভার বা নেভারথেলেস ব্যবহার করা হয়, আর তুলনামূলক বিপরীত বা দুইটা প্রসঙ্গ দেখালে অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করা যায়। এবারে আসি সিকোয়েন্স বা ক্রম বোঝাতে। যদি আমরা কোনো কিছু সিরিয়াল অর্থাৎ সিকোয়েন্স বা ক্রমবাচকতা বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, দেন, আফটার, ফাইনালি এরকম ব্যবহার করতে পারবো। যেমন টু অর্গানাইজ দ্য প্রোগ্রাম ড্যাশ উই হ্যাড এ মিটিং। একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য কি কি ঘটছে আমরা লক্ষ্য করি। প্রথমে একটা মিটিং করা হয়েছে, তারপরে উই মেড দ্য প্ল্যান, আমরা পরিকল্পনা করেছিলাম, তারপরে উই ইনভাইটেড দ্য গেস্টস, আমরা অতিথিদেরকে আহ্বান করেছিলাম বা দাওয়াত দিয়েছিলাম। তাহলে এই কাজগুলো একটা প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে করতে হয়েছে, অর্থাৎ একের পর এক এই কাজগুলো করতে হচ্ছে। সুতরাং প্রথম যেটি করেছি আমরা উই হেল্ড এ মিটিং, আমরা একটা মিটিং আয়োজন করেছি, তাহলে এটার ক্ষেত্রে ফার্স্টলি ব্যবহার করলাম। তারপরে উই মেড দ্য প্ল্যান, আমরা পরিকল্পনা করেছি, সেকেন্ডলি ব্যবহার করলাম। এবং শেষে উই ইনভাইটেড দ্য গেস্টস, যেহেতু আমরা একেবারে শেষের কাজটা ছিল গেস্টদেরকে ইনভাইট করা, এক্ষেত্রে আমরা ফাইনালি শব্দটা ব্যবহার করেছি এখানে। তাহলে এইভাবে অনেক সময় ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, তারপরে ফাইনালি ব্যবহার না করে লাস্টলিও ব্যবহার করা যায়। এবার আসি এক্সপ্লেইনিং রিজন বা কারণ ব্যাখ্যা করা। অনেক সময় কোনো বাক্যর মাধ্যমে বা কোনো ফ্রেজের মাধ্যমে কারণ ব্যাখ্যা করা হয়, এক্ষেত্রে কি করণীয় আমরা একটু লক্ষ্য করি। যদি কারণটা হয় পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে কারণ প্রকাশ করা হয়, যেমন প্রথম বাক্যে আমরা লক্ষ্য করি হি ডিড নট গো টু কলেজ ইয়েস্টারডে, হি ওয়াজ সিক, অর্থাৎ তার কলেজে না যাওয়ার কারণটা হচ্ছে সে অসুস্থ ছিল। এখানে হি ওয়াজ সিক একটি পূর্ণাঙ্গ বাক্য। আর পরের একই রকমের বাক্য কিন্তু কারণটা হচ্ছে হিজ সিকনেস, এখানে হিজ সিকনেসটা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য না, বরং এটা একটা ফ্রেজ। হিজ এবং সিকনেস এই দুটি শব্দের গঠনে তৈরি হয়েছে। তো আমরা এক্ষেত্রে কি করব, যদি পূর্ণাঙ্গ বাক্য দ্বারা রিজন বোঝায় এক্ষেত্রে বিকজ, অ্যাজ, সিন্স ব্যবহার করতে পারবো। আর যদি ফ্রেজ দ্বারা বোঝায় সেক্ষেত্রে ডিউ টু অথবা বিকজ অফ ব্যবহার করতে পারবো। অর্থাৎ সিদ্ধান্ত কি দাঁড়ালো, যদি কারণ দ্বারা পুরো বাক্য প্রকাশ করা হয়, অর্থাৎ হি ওয়াজ সিক এই বাক্যটি প্রকাশ করা হচ্ছে তার কারণ হিসেবে, এখানে সাবজেক্ট আছে, ওয়াজ ভার্ব আছে, তারপরে সিক এডজেক্টিভ আছে, এটি যেহেতু পূর্ণাঙ্গ বাক্য এবং এটার কারণে আমরা বিকজ ব্যবহার করব এখানে। আর যেহেতু হিজ সিকনেস এই ফ্রেজটি কোনো বাক্য না, পূর্ণাঙ্গ বাক্য না, এটি কারণ বোঝাচ্ছে কিন্তু পূর্ণাঙ্গ বাক্য না, এজন্য আমরা বিকজের সাথে এক্সট্রা অফ শব্দটি ব্যবহার করে দেব, অথবা আমরা চাইলে ডিউ টুও ব্যবহার করতে পারি। অর্থাৎ বুঝতে পারলাম পূর্ণাঙ্গ বাক্য থাকলে বিকজ, অ্যাজ, সিন্স, আর পূর্ণাঙ্গ বাক্য না থাকলে বিকজ অফ বা ডিউ টু ব্যবহার করা যায়। এবারে আসি শর্তের ক্ষেত্রে বা কন্ডিশন বোঝাতে কি কি ব্যবহার করা যায়। ইফ রয়েছে, ইফের সমার্থক একটি ফ্রেজ রয়েছে প্রোভাইডেড দেয়ার, এটার অর্থ হচ্ছে অনেকটা যদি। আরেকটি শব্দ রয়েছে আনলেস, যদি না, এটার অর্থ হচ্ছে যদি না। এটা শর্ত বোঝায় কিন্তু নেগেটিভ শর্ত বোঝায়, যে এটা যদি না হয় তাহলে এটা করতে পারে। যেমন আমরা উদাহরণ দেখি, আই উইল গো টু দ্য প্রোগ্রাম, আমি প্রোগ্রামে যাব। হি ইনভাইটস মি, সে আমাকে দাওয়াত করে। তাহলে প্রোগ্রামে যাওয়ার শর্তটা হচ্ছে সে যদি দাওয়াত করে, অর্থাৎ আহ্বান দেয়, ইনভাইট করে, সেই ক্ষেত্রে। তাহলে প্রথম যদি আমরা কি ব্যবহার করতে একটু চিন্তা করি। আর পরের বাক্যে দেখি উই মাস্ট সাফার, আমাদেরকে অবশ্যই সাফার করতে হবে, ড্যাশ উই স্টপ পলিউশন, আমরা পলিউশন বন্ধ করি। তাহলে পলিউশন বন্ধ করলে কি সাফার করবো, না পলিউশন বন্ধ না করলে সাফার করবো, এটা একটু লক্ষ্য করি। তো প্রথম বাক্যটি যদি ইনভাইট করা হয় তাহলে আমি যাব, এই জন্য প্রথমে ইফ। আর পরের বাক্যতে যদি পলিউশন বন্ধ করা না হয় সেক্ষেত্রে আমাদেরকে সাফার করতে হবে, এই জন্য আনলেস ব্যবহার করা হয়েছে। তাহলে অনেক সময় দেখা যাবে বাক্যের শুরুতে কন্ডিশন আসছে, তখন শুরুতে কানেক্টরটি ব্যবহার করা লাগতে পারে। এবারে আসি রেজাল্ট বা কনসিকুয়েন্স বোঝাতে কি কি ব্যবহার করা হয়। কোনো কার্যক্রম বা যে কোনো কিছুর ফলাফল যদি প্রকাশ করতে চাই, এক্ষেত্রে আমাদের হাতে সো, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট এবং কনসিকুয়েন্টলি রয়েছে। যেমন হি স্টাডিড রেগুলারলি, ড্যাশ হি মেড এ গুড রেজাল্ট, সে পড়াশোনা করেছে ভালো করে, সুতরাং ভালো রেজাল্ট করেছে, এটা তার ফলাফল। আবার সাম পিপল থ্রো ওয়েস্ট হেয়ার অ্যান্ড দেয়ার, কিছু মানুষ এখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে, ফলাফল কি, আওয়ার এনভায়রনমেন্ট গেটস পলিউটেড, আমাদের পরিবেশ দূষিত হয়। তাহলে যেহেতু প্রথম বাক্যটি তার পড়াশোনার ফলাফল হিসেবে ভালো রেজাল্ট বোঝাচ্ছে, আমরা দেয়ারফর ব্যবহার করতে পারি, সো ব্যবহার করতে পারি। আর পরের বাক্যটিতে যেহেতু একটি কাজ, অর্থাৎ ময়লা আবর্জনা এখানে সেখানে ফেলা, এটার ফলাফল হচ্ছে পরিবেশের উপরে একটা প্রভাব রয়েছে। অর্থাৎ সাইন্টিফিক্যালি যদি আমরা চিন্তা করি, যে সাইন্টিফিক রেজাল্টের ক্ষেত্রে এরকম অনেক সময় ঘটে যে একটা সাইন্টিফিক গবেষণার পরে একটা রেজাল্ট বের হয়ে আসে, এক্ষেত্রেও আমরা অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারি। তো সাধারণ ফলাফলের ক্ষেত্রে আমরা সো, দেয়ারফর ব্যবহার করব, আর কোনো বিশেষ কারণ বা সাইন্টিফিক রিজনের ক্ষেত্রে আমরা অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে
পারি। এবারে যাই এমফাসাইজিং বা গুরুত্ব বোঝাতে। অ্যাবাভ অল, স্পেশালি এবং ইনফ্যাক্ট রয়েছে, এগুলোর মাধ্যমে আমরা এমফাসাইজ বা গুরুত্ব প্রকাশ করতে পারি। যেমন উদাহরণ লক্ষ্য করি, ইউ মাস্ট মেনটেইন দ্য ইনস্ট্রাকশনস গিভেন বাই দ্য অথরিটি। অথরিটির মাধ্যমে যে সকল ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো মানতে হবে। এবং এগুলোর মধ্যে বিশেষ একটা ইনস্ট্রাকশন হচ্ছে ইউ মাস্ট কিপ এ রেকর্ড অফ দ্য ভিজিটর্স। ভিজিটর যারা আছে, অর্থাৎ যারা আগমন করবে ভিজিট করতে, দর্শনার্থী আছে, তাদের রেকর্ড রাখতে হবে। পরের বাক্য দেখি, হি হ্যাজ এ ডাইভার্স পার্সোনালিটি। তাই একটা ডাইভার্স পার্সোনালিটি রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের তার মধ্যে কোয়ালিটি রয়েছে, ডাইভার্সিটি রয়েছে। কিন্তু এটার মধ্যে বিশেষ একটা কিছু হচ্ছে হি ইজ এ জিনিয়াস, সে মেধাবী একজন ব্যক্তি। এখন এই ক্ষেত্রে বিশেষভাবে যেহেতু কিছু একটা উল্লেখ করা হচ্ছে, এই জন্য আমরা অ্যাবাভ অল ইনফ্যাক্ট ব্যবহার করতে পারবো। যেমন হি হ্যাজ এ ডাইভার্স পার্সোনালিটি, এর মধ্যে বিশেষ কিছু হচ্ছে সে একজন জিনিয়াস। তার বিভিন্ন পার্সোনালিটির মধ্যে জিনিয়াসটা যেহেতু গুরুত্ব করা বেশি দেওয়া হচ্ছে, যেন ইনফ্যাক্ট ব্যবহার করা যাবে। এবারে সে এক্সাম্পলস এভিডেন্সের ক্ষেত্রে এক্সাম্পলস বা এভিডেন্স দিলে আমরা সাচ অ্যাজ, লাইক, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স ব্যবহার করতে পারবো। এর মধ্যে সাচ অ্যাজ এবং লাইক এগুলো সাধারণত একটি বাক্যের মাঝখানে ব্যবহার করা হয়, আর ফর এক্সাম্পল এবং ফর ইনস্ট্যান্স এগুলো নতুন বাক্যের শুরুতে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। আমরা একটি উদাহরণ দেখে নিই। রাইস হাস্কস আর ইউজড ইন মেনি পারপাসেস, অর্থাৎ চালের যে খোসা, ধানের খোসা যেটিকে আমরা বলে থাকি, এটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার হয়ে থাকে। বাক্য শেষ, তারপরে উদাহরণ দিচ্ছে, উদাহরণ হচ্ছে ড্যাশ, দে আর ইউজড অ্যাজ ক্যাটল ফিড, অর্থাৎ গবাদি পশুর খাবার হিসেবে এগুলোকে ব্যবহার করা হয়। যেহেতু নতুন বাক্যের দিয়ে উদাহরণ দেওয়া হচ্ছে, এক্ষেত্রে প্রথমে আমরা ফর এক্সাম্পল ব্যবহার করতে পারি। আর পরের বাক্যটি, দেয়ার আর মেনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ড্যাশ, ফেসবুক, ইনস্টাগ্রাম এটসেট্রা। যেহেতু একটি বাক্যের মধ্যে উদাহরণ দেওয়া হচ্ছে, এক্ষেত্রে আমরা লাইক, সাচ এজ এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারি। তাহলে সিদ্ধান্ত কি দাঁড়ালো? যদি নতুন বাক্যের মাধ্যমে উদাহরণ দেওয়া হয়, তখন নতুন বাক্যের শুরুতে ফর এক্সাম্পল এগুলো ব্যবহার করব। আর নতুন বাক্য না হলে আমরা একটি বাক্যের মধ্যে হলে লাইক বা সাচ এজ ব্যবহার করব। এবার আসে সামারাইজিং বা উপসংহারের ক্ষেত্রে কি করতে পারি। ইন সামারি, ইন ব্রিফ, টু সাম আপ, ওভারঅল, টু কনক্লুড এগুলোর যে কোনোটা ব্যবহার করতে পারি। যেমন ই লার্ন টেন্স, ভয়েস, মডিফায়ার্স ইন দ্য কোর্স, এই কোর্সের মধ্যে এই বিষয়গুলো সে শিখেছে। ড্যাশ, হি লার্ন এ লট ফ্রম দ্য কোর্স, তাহলে আমরা সারসংক্ষেপ করে বলতে পারি, যেহেতু বেশ কয়েকটি টপিক সে শিখেছে, তার মানে হচ্ছে সে এই কোর্সের মধ্যে অনেক কিছু শিখেছে। এই জন্য আমরা ওভারঅল শব্দটিকে সামারি অর্থে ব্যবহার করতে পারি। তাহলে কোনো কিছুর সামারি বা সারাংশ প্রদান করতে চাইলে আমরা এখানে বক্সে যেই কানেক্টরসগুলো দেওয়া আছে এগুলোর যে কোনোটি চাইলে ব্যবহার করতে পারি। এবারে আসি অব্লিগেশন বা রেসপন্সিবিলিটি বোঝাতে। যদি অব্লিগেশন বা রেসপন্সিবিলিটি বোঝায়, অনেক সময় স ব্যবহার করা হয়, আবার স কিন্তু ফলাফলের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তাহলে স এর বিভিন্ন রকমের ব্যবহারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে অব্লিগেশন বা রেসপন্সিবিলিটির ক্ষেত্রেও সকে ব্যবহার করা যায়। যেমন ট্রিজ আর ইম্পর্টেন্ট ফর আস, গাছ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উই শুড প্ল্যান্ট ট্রিজ, তাহলে আমাদের দায়িত্বটা কি, রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের গাছ রোপণ করতে হবে, সুতরাং এই ক্ষেত্রে আমরা স ব্যবহার করতে পারবো, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আবার দেখি প্যারেন্টস আর আওয়ার ভেরি সোর্স অফ এক্সিস্টেন্স, বাবা মা হচ্ছে আমাদের অস্তিত্বের মূল উৎস, ভেরি সোর্স, সুতরাং আমাদের উচিত হচ্ছে উই মাস্ট রেসপেক্ট দেম, আমাদের অব্লিগেশনটা হচ্ছে বাবা মাকে সম্মান করা, সুতরাং এই ক্ষেত্রে আমরা স ব্যবহার করতে পারবো। এখানে একটি সহজ বিষয় উল্লেখ করে রাখতে চাই যে এই স এর ব্যবহার নবম দশম শ্রেণীর কানেক্টরগুলোর লাস্টের দিকে যেগুলো থাকে, অর্থাৎ ডি বা ই নাম্বারে যেগুলো থাকে, সেগুলোতে এগুলো বহুল ব্যবহার লক্ষণীয়। এবং এই ধরনের বাধ্যবাধকতা যে বাক্যগুলো যেগুলোতে মাস্ট এর ব্যবহার থাকে অনেক সময়, অথবা শুডও থাকতে পারে। তাহলে যেই বাক্যগুলো দেখবে সবাই যে লাস্ট বাক্যটা আছে এগুলোর সাথে শুড ব্যবহার করা আছে, বা মাস্ট ব্যবহার করা আছে, বা হ্যাভ টু ব্যবহার করা আছে, বা হ্যাজ টু ব্যবহার করা আছে, যেগুলো দিয়ে অব্লিগেশন বা রেসপন্সিবিলিটি বোঝাচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আমরা নির্দ্বিধায় স ব্যবহার করতে পারবো। কারণ আমরা বুঝতে পারলাম যে বাধ্যবাধকতা বা রেসপন্সিবিলিটি ইত্যাদি প্রকাশ করতে চাইলে আমরা সেই সকল বাক্যের পূর্বে স ব্যবহার করতে পারবো। এই ছিল আজকের কানেক্টরসের বিভিন্ন আলোচনা। এবারে আমরা একটা এক্সারসাইজ করে নিই। এক্সারসাইজের মধ্যে এখানে
5টি কানেক্টরস দেয়া আছে বক্সের মধ্যে এবং 5টি শূন্যস্থান দেয়া আছে। সবাই একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি এটি। সবাই একবার পড়ে নিই বাক্যগুলো। ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। পরিবেশের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ওয়াটার বা পানি। ইট ইজ এসেনশিয়াল ফর লিভিং, এটা বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। ইট ইজ কল্ড লাইফ, এটাকে ডাকা হয় জীবন। তাহলে দেখেন, ইট ইজ এসেনশিয়াল ফর লিভিং, যেহেতু এটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে বেঁচে থাকার জন্য, এজন্যই পানিকে কিন্তু জীবন হিসেবে ডাকা হয়। তাহলে প্রথমটা হচ্ছে রিজন, পানিকে জীবন বলে ডাকার রিজন হচ্ছে এটা। পরের বাক্যটা, পিওর ওয়াটার ইজ সেফ ফর ড্রিঙ্কিং। পিওর ওয়াটার বা বিশুদ্ধ পানি পান করার জন্য নিরাপদ। আবার পলিউটেড ওয়াটার ইজ আনসেফ ফর অল লিভিং বিংস। পলিউটেড ওয়াটার বা দূষিত পানি সকল জীবের জন্য এটা হচ্ছে আনসেফ বা অনিরাপদ। তাহলে একদিকে হচ্ছে সেফ ওয়াটারের কথা বলা হচ্ছে, আরেকদিকে আনসেফ ওয়াটারের কথা বলা হচ্ছে। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? তো 1 নম্বরে যেহেতু বলেছি আমি ইট ইজ এসেনশিয়াল ফর লিভিং, এটা দিয়ে কারণ বোঝাচ্ছে, জন্য আমরা 1 নম্বরে অ্যাজ ব্যবহার করতে পারবো। আর পরের বাক্যটিতে যেহেতু দুটি আলাদা আলাদা বিষয়ের কথা বলছে, একদিকে পিওর ওয়াটার আর একদিকে পলিউটেড ওয়াটার, সুতরাং পরেরটিতে আমরা কি ব্যবহার করতে পারি? অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করতে পারি। একদিকে পিওর ওয়াটার হচ্ছে সেফ, অপরদিকে পলিউটেড ওয়াটার হচ্ছে আনসেফ। তারপরে ড্যাশ ওয়াটার বিকামস পলিউটেড ইট ক্যান কজ ডেঞ্জারাস ডিজিজেস। পানি যদি দূষিত হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য বেশ ডেঞ্জারাস ডিজিজ বা বিপজ্জনক রোগ ঘটায় এগুলো। তাহলে পানি যদি দূষিত হয়, পানি দূষিত না হলে তো ঘটাচ্ছে না, সুতরাং এটা একটা কি শর্ত প্রকাশ করছে। সুতরাং সি নাম্বারে আমরা দিতে পারি ইফ ওয়াটার বিকামস পলিউটেড, যদি পানি দূষিত হয়ে যায় সেক্ষেত্রে এটা অনেক ধরনের বিপজ্জনক রোগ ঘটাতে পারে। তারপরে পলিউটেড ওয়াটার কজেস নট অনলি ডিজিজেস ড্যাশ ডেথ। পলিউটেড ওয়াটার কি করে, শুধু ডিজিজ না বরং ডেথও তৈরি করে। এজন্য নট অনলির পরে আমরা কি ব্যবহার করব, তার আরেকটা যে জোর বাকি রয়েছে বাট অলসো, এটি আমরা ডি নাম্বারে ব্যবহার করতে পারবো। তারপরে শেষ বাক্যটি দেখি, ওয়াটার প্লেজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট রোল ইন এনভায়রনমেন্ট ড্যাশ উই মাস্ট কিপ ওয়াটার বডিজ সেফ অ্যান্ড পলিউশন ফ্রি। যেহেতু পানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবেশের মধ্যে, আমাদের উচিত হচ্ছে উই মাস্ট কিপ ওয়াটার বডিজ সেফ, আমাদের অবশ্যই জলাশয়গুলো অর্থাৎ ওয়াটার বডিজগুলোকে সেফ রাখতে হবে। এটা আমাদের দায়িত্ব, আমাদের বাধ্যবাধকতা রয়েছে, আমাদের উচিত এই কাজটি করা। সুতরাং লাস্টের আমরা সো ব্যবহার করতে পারি। এর মাধ্যমে দেখলাম আমরা যে রিজন দেখে বা শর্ত দেখে বা অর্থাৎ যুক্তির আলোকে বিশ্লেষণ করলে আমরা সহজেই এই কানেক্টরসগুলোকে বের করতে পারবো। এই জন্য আমাদেরকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে এবং প্রথমে যে কাজটি করতে হবে, সকল কানেক্টরস অর্থাৎ কোন কানেক্টরস কখন ব্যবহার করা হয়, কোন গ্রুপটি কখন ব্যবহার করা যায়, এগুলো প্রথমে জেনে নিতে হবে অর্থসহ। তাহলেই আমরা আশা করি আমরা কানেক্টরগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবো। আর এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, অবশ্যই অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। যুক্তি বিবেচনার মাধ্যমে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই কানেক্টরসগুলো খুব সহজে উত্তর করতে পারবো। এখানে যেই কানেক্টরগুলোর উদাহরণ দেওয়া হয়েছে, যে গ্রুপগুলোর কথা বলা হয়েছে, কোনটি দিয়ে রিজন বোঝায়, কোনটি দিয়ে কন্ট্রাস্ট বোঝায়, কোনটি দিয়ে এডিশন বোঝায়, এগুলো বুঝতে পারলে কানেক্টরগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাস আমরা প্রায় সমাপ্তির পথে চলে এসেছি। আশা করি ক্লাসটি সবার জন্য উপভোগ্য হবে। তারপরও কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো পয়েন্ট বুঝতে সমস্যা হয়, কমেন্ট সেকশনে জানিয়ে দিলে চেষ্টা করব পরবর্তীতে আরও ক্ল্যারিফাই করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।